গরু ছিল একটা পরিবারের সবচেয়ে আভিজাত্যের লক্ষণ। কার কয়টি সুন্দর গরু আছে। 90% গরু ছিল যেগুলো আমরা বলি হয় বলদ। তো এরা ওই হাল চাষের জন্য উপযুক্ত ছিল। এখন পুরো যে সিস্টেমটা সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন আসলে কুরবানির গরু ছাড়া মার্কেটে অন্য কোনো গরু পাওয়া যায় না, এবং এইভাবে আমাদের রাজনীতিতে একই অবস্থা। লক্ষ্য করেছি আপনি মাঝে মাঝে একটা আনন্দময় একটা মুডে চলে যান, এবং সেইখানে আপনি কখনো কখনো একেবারে যেন ধর্মীয় কথা বলছেন সেইভাবে বলেন, কখনো কখনো একদম রাজনীতির মুডে চলে যান, কখনো কখনো একদম বিদ্রুপাত্মক একটা চেহারা নিয়ে নেন এবং একটা গল্প বলতে থাকেন। আজকে কিন্তু আমরা আশা করছি যে যেহেতু সামনে ঈদ, আপনি সেরকম একটা আনন্দময় মোডে থাকবেন। কিন্তু এই আনন্দের জায়গায় এসে একটা প্রশ্ন করি আপনাকে, সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিরোধী দল আগের মতোই বলছে যে ঈদের পরে আন্দোলন হবে, এবং রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বিরোধী দল বলছে যে না, রমজানের ওই ঈদের শেষে এলো খুশির আন্দোলন। আপনার কি মনে হয়, বিরোধী দলকে আসলে এই যে ইস্যুতে আন্দোলন করতে চাইছে, অর্থাৎ গণভোটের বাস্তবায়ন, উচ্চকক্ষ, তারপরে আসন ভিত্তিক পিয়ার নয়, থাকতে হবে হচ্ছে যেটা সনদে রয়েছে সংখ্যাভিত্তিক ভোটের সংখ্যাভিত্তিক পিয়ার, এবং এর পাশাপাশি তার আরও দাবি করেছে মহামান্য প্রেসিডেন্টকে অভিশংসন করে ফেলতে হবে, ইত্যাকার বেশ লম্বা লম্বা দাবি দেওয়া আছে। আপনার কি মনে হয়, এত সব দাবি দেওয়ায় জনগণ রাস্তায় নেমে তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করবে এবং ঈদের পরে আন্দোলন হবে? মনে হয় না। এর কারণটা হলো যে একটা কালেকটিভ লিডারশিপ লাগে। সেই কালেকটিভ লিডারশিপ হিউম্যান বডিতে যদি আসতে হয়, তাহলে একটা পেটানো শরীর দরকার, শক্তিশালী একটা শরীর দরকার। এবং একটা সুন্দর উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমরা যারা গ্রাম থেকে মানুষ হয়ে আসছি, 72, 73, 74 সনের বাংলাদেশ কৃষি প্রধান ছিল, এবং ওই অঞ্চলগুলোতে গরু ছিল একটা পরিবারের সবচেয়ে আভিজাত্যের লক্ষণ। কার কয়টি সুন্দর গরু আছে। তো গরুর মধ্যে যারা অভিজাত শ্রেণী তারা এক ধরনের গরু পুষতেন যেগুলোকে ষাঁড় গরু বলা হতো, ফাইটার, মানে যে কাউ, হ্যাঁ ফাইটার বুল। তো এরকম 3-4 গ্রামে একটা থাকতো, অমুক মেম্বারের অমুক চেয়ারম্যানের এরকম 2টা গরু আছে, তারা বছর শেষে এই একটা ফাইটিং হতো। এবং আমাদের হাজার হাজার মানুষ আমরা বহুদূর 7-8 কিলোমিটার দূরে এই মানে গরুর লড়াই দেখতে যেতাম। আর 90% গরু ছিল যেগুলো আমরা বলি হয় বলদ। তো এরা ওই হাল চাষের জন্য উপযুক্ত ছিল। এখন এই জিনিসটা হাল চাষ করতে পারে কি না, এই জন্য এক্সপার্ট রাখালরা বাজারে যেতেন, তারপর শেষে গরুর এই পশ্চাৎ দেশে আচ্ছা মতো খোঁচা দিতেন, এবং যে গরু যত বেশি জোরে লাফ দিতে পারতো, তারপরে যত বেশি লাথি মারতে পারতো, ধরে নেওয়া হতো যে এই গরুটা হাল চাষ করতে পারে এবং তার শক্তিশালী। এরপরে আরেকটা শ্রেণী ছিল দুধেল গরু। তখনও পর্যন্ত 73-74 সনে কুরবানির গরুর হাট বসতো না। মানে গরুটা কীভাবে বসে আমাদের মানে কুরবানি দেওয়া হবে, ওই কালচারটা তখন গড়ে ওঠে। ছাগল দিয়ে বেশিরভাগ সারা হতো, আর হাল চাষ করার পর যেটা একেবারে বুড়ো হয়ে যেত সেটাই অনেক সময় জবাই করে খেয়ে ফেলা হতো। তো আমাদের এই সমাজে, এখনকার সমাজে পুরো যে সিস্টেমটা সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন আসলে কুরবানির গরু ছাড়া মার্কেটে অন্য কোনো গরু পাওয়া যায় না, এবং এইভাবে আমাদের রাজনীতিতে একই অবস্থা। রাজনীতিতে ওইভাবে যে আপনি ফাইট করবেন, রাজপথে যে ফাইট করবেন, এই ফাইট করার জন্য যে সৈনিক দরকার, বিভিন্ন সময় বিশেষ করে এই গত 20-25 বছর যাবৎ ক্রমাগতভাবে জুলুম অত্যাচার করে করে রাজনৈতিক নেতাকর্মীদের ভয়, মানে মনের মধ্যে এত ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যে আগামীতে যে ফাইট করবে, লড়াই করবে কারোর সঙ্গে, সেই শক্তিমত্তা এখনও পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে নেই। এদেরকে নতুন করে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত হলো যে ওই যে হাল চাষ করা, পরিশ্রমী যে পশু যেটা আমাদের সমাজে ছিল, পুরো ইকোনমিকে ঠিক রাখতো। রাজনীতির ময়দানে এখন আমার কি সক্ষমতা আছে বা না আছে সেটা ডাজ নট ম্যাটার। মূল ব্যাপার হলো আপনার হাতে ক্ষমতায় গেছে, আপনি আমাকে কিভাবে পছন্দ করেন, আপনার পছন্দের উপরে আমার অস্তিত্ব নির্ভর করছে। আপনি বলতে চাইছেন যে ক্ষমতাবানরাই আসলে তাদের বিরোধীদের অস্তিত্বকে রক্ষা করে অথবা করে না, রক্ষা করে বা করে না, ইট ইজ এ রিয়ালিটি। অর্থাৎ বিরোধী দল যাকে চাইবে সেই এরশাদ হবেন, সেই রওশন এরশাদ হবেন, সেই জিএম কাদের হবেন। যেভাবে এরশাদ জমানাতে গৃহপালিত বিরোধী দল হিসেবে আসম আব্দুর রবের নাম আমরা শুনতে পেয়েছি। তো এখনও পর্যন্ত
ওই কালচারের বাইরে যাওয়ার মতো কোনো লক্ষণ নেই। যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট,